ওয়েলকাম টু বিএস একাডেমি। আজকে নিয়ে এসেছি যেটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি টপিক। এটা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের বেসিক জিনিসগুলো আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল। এবার যেটা রয়েছে আমরা যেগুলো পড়বো, আমরা পরিফেরা পর্যন্ত পড়ে নিয়েছিলাম। নিডারিয়া থেকে আমরা পড়া শুরু করবো। প্রত্যেকটা পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো পড়বো। সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা চলে আসছি কি যে নিডারিয়া ফাইলাম ফাইলাম নিডারিয়া। এই ফাইলাম নিডারিয়ার যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো, সেই ক্যারেক্টারগুলো কি কি? দেখো, এটা একটা ছবি এঁকেছি। এটা হচ্ছে সি অ্যানিমন, মানে সাগর কুসুম আমরা। আর এটা হচ্ছে কি হাইড্রা। আরো অন্যান্য প্রাণী আছে, জেলিফিশ থেকে শুরু করে অন্যান্য প্রাণীগুলো রয়েছে। তো প্রশ্ন হচ্ছে কি, এই দুটো পর্বের এই দুটো প্রাণী থেকে আমরা যে কনসেপ্ট গুলো পাবো, ফার্স্ট হচ্ছে নিডারিয়া শব্দটি এসছে যে টার্ম থেকে, সেটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। কি কোষ? নিডারিয়া শব্দটি এসছে নিডোব্লাস্ট সেল থেকে। নিডোব্লাস্ট সেল থেকে নিডারিয়া কনসেপ্টটা এসছে। তাহলে প্রশ্ন যে স্যার নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে? এদের এই যে টেন্টাকলস বা কোর্সিকা, একে আমরা বলি কোর্সিকা, এই কোর্সিকাতে কি থাকে জানো তো? নিডোব্লাস্ট কোষ থাকে, যেখানে নিমাটোসিস্ট নামক এক ধরনের দংশক পদার্থ থাকায় এটি কি করে? আত্মরক্ষায় কিংবা শিকার ধরায় সাহায্য করে। মানে প্রশ্ন হচ্ছে কি, কোনো যদি নিডোব্লাস্ট কোষটা কোনো শিকারী প্রাণীকে আক্রমণ করছে, সেখান থেকে নিমাটোসিস্ট নামক একটা দংশক পদার্থ বের করে দেবে। সেখানে কি হবে? তাদের যন্ত্রণা করবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে তাদেরকে। শিকার ধরার ক্ষেত্রেও শিকারীর উপর প্রয়োগ করলে তারা অসাড় হয়ে যাবে, তখন কি হবে? খাদ্য হিসেবে গ্রহণ করবে। প্রশ্ন, এদের কোর্সিকাতে নিডোব্লাস্ট কোষ রয়েছে, যেটি কি করে? শিকার ধরায় কিংবা আত্মরক্ষায় সাহায্য করে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা নিডারিয়ার উৎপত্তি বা নামটা হচ্ছে এই নিডোব্লাস্ট কোষ থেকে। সেকেন্ড পয়েন্ট আমরা পড়বো কি, তোমরা দেখো এদের একটা মাত্র গহ্বর থাকে, যাকে জিভিসি বলি, জিভিসি বা সিলেন্টেরন বলি। প্রশ্ন হচ্ছে, তোমরা পরিফেরার গহ্বর পড়েছো, তাকে কি বলি আমরা? বলো তো, বলো। স্পঞ্জোসিল। পরিফেরার গহ্বরটার নাম কি পড়েছিলাম? স্পঞ্জোসিল। এবারে আমরা পড়বো নিডারিয়ার যে দেহ গহ্বর। যদি দেখি আমরা যে এর দেহ গহ্বর কি আমরা বলছি কি জিভিসি বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন। এই সিলেন্টেরনটা নিডারিয়া থাকে বলে নিডারিয়ার আরেক নাম কি জানো? সিলেন্টারেটা। নিডারিয়ার আরেক নাম সিলেন্টারেটা। সিলেন্টারেটা। কেন সিলেন্টারেটা বলছি? ডিউ টু প্রেজেন্স অফ সিলেন্টেরন দ্যাট অ্যাক্ট অ্যাজ এ বডি ক্যাভিটি। হ্যাঁ, সেই জন্য দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড সিলেন্টেরন, সিলেন্টারেটা। নিডারিয়াকে কেন সিলেন্টারেটা বলছি? কারণ এদের গহ্বরটার নাম হচ্ছে কি সিলেন্টেরন বা জিভিসি, এই জন্য এদেরকে বলছি কি সিলেন্টারেটা। ক্লিয়ার হয়েছে এই অবধি? আচ্ছা, এইবারে আমরা পড়বো কি যে নেক্সট হচ্ছে আমরা ক্লাসিফিকেশনের ছক থেকে কিছু পড়েছিলাম। এদের দেহস্তর দেখলে তোমরা কি পাবে বলো? এদের দেহস্তর পাবে তোমরা সবসময় পাবে কি, এদের দুটো স্তর ছিল, একটোডাম, এন্ডোডাম। মেসোডামটা আমাদের প্লাটিহেলমিনথেস থেকে তৈরি হয়েছে। তার আগে নিডারিয়া বা টিনোফোরায় এদের দেহ কটা স্তর দ্বারা গঠিত? দুটো স্তর। তো প্রশ্ন হচ্ছে কি, এদের বলছে যে বাইরে একটোডাম স্যার, ভেতরে এন্ডোডাম, ভেতরে এন্ডো, বাইরে একটোডাম। স্যার, দুটো স্তর থাকলেও একটোডাম এন্ডোডামের মাঝে জেলির মতো কিছু, জেলির মতো একটা লেয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়, বা জেলির মতো একটা স্তরের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইটাকে বলছি আমরা মেসোগ্লিয়া। কি বলছি? মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া বলছি। হচ্ছে তাহলে মেসোগ্লিয়া ইজ এ ইউনিক ক্যারেক্টার অফ ফাইলাম নিডারিয়া আর সিলেন্টারেটা। হচ্ছে মেসোগ্লিয়া কি হলো তাহলে? এরা দ্বিস্তরীয় হওয়া সত্ত্বেও একটোডাম এন্ডোডামের মাঝে জেলির মতো কি রয়েছে? মেসোগ্লিয়া রয়েছে।
তুমি যখন টিনোফোরাতে যাবে মেসেনকাইম, সেখান থেকে সৃষ্টি হয়েছে মেসোডার্ম প্লাটিহেলমিনথেসিস। হয়েছে না হয়নি? এইভাবে তাহলে মেসোগ্লিয়া কার দেখা যায় বলো? নিডারিয়া বর্গের প্রাণীদের। এরপর এটা আমাদের অবশ্যই বলতে হয় প্রতিসমতা। প্রতিসমতা আমরা সবার বলবো না, কিন্তু এর আর টিনোফোরার বলা উচিত, কারণ এটা ইউনিক প্রতিসমতা দেখায়। সেই প্রতিসমতার নাম কি? অরীয়ভাবে প্রতিসম বা রেডিয়ালি সিমেট্রিক্যাল। কেন রেডিয়ালি সিমেট্রিক্যাল বলছি? আগের ক্লাসে বলে দিয়েছিলাম তোমাদেরকে। একে দেখো, তুমি কেন্দ্র অক্ষ ঠিক রেখে যে কোনো তলে কাটলে দেখো সমান দুভাগে ভাগ হবে। এই তলে কাটলেও সমান দুভাগে ভাগ হবে, এই তলে কাটলেও হবে, এই তলে কাটলেও হবে, যে কোনো তলে কাটলে সমান দুভাগে ভাগ হবে। যে কোনো তল মানে অ্যাকচুয়াল যে কোনো বলা যায় না, সর্বাধিক দুইয়ের বেশি তলে কাটলে সমান দুভাগে ভাগ হবে। বুঝতে পেরেছো? দুইয়ের বেশি তলে কাটা যায়, সমান দুভাগে ভাগ করা যায়, তাদেরকে আমরা বলি কি? অরীয়ভাবে প্রতিসম। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে যেটা আমরা এর ক্যারেক্টারে পড়বো 4 নম্বর, সেটা কি? 5 নম্বর ক্যারেক্টার এদের কি রয়েছে? লার্ভা দশা যদি দেখি, এটা গুরুত্বপূর্ণ, যদিও ক্যারেক্টারের মধ্যে পড়ে না। প্ল্যানুলা লার্ভা দশা দেখা যায়, প্ল্যানুলা। এটা আমাদের 2020 বা 21 সালে বিএসসি নার্সিং এসেছিল। নিডারিয়া লার্ভা দশার নাম কি? নিডারিয়া বলেনি, সিলেন্টারেটার লার্ভা দশার নাম কি? সবাই আমরা নিডারিয়া পড়েছি, হবে কি? প্ল্যানুলা। হয়েছে? এরপর আমরা পড়বো অর্গানাইজেশন। কোন লেভেলের সংগঠন এদের দেখায়? অর্গানাইজেশন বা বডি অর্গানাইজেশন বা কোষীয় সংগঠন। কোষীয় সংগঠন এদের কোন লেভেল অর্গানাইজেশন দেখায়? সেল লেভেল না টিস্যু লেভেল? বলো, নিজেরা বলো। আগে ক্লাসে আমরা পড়েছি, বলো। টিস্যু লেভেল। ভেরি গুড। সংগঠনটার নাম কি? টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখায়। আমার নিডারিয়া টিনোফোরা যেহেতু অর্গান লেভেল কখন হবে? যা 3টা স্তর গঠিত হবে, 3টা স্তর থেকে বিভিন্ন প্রকার অঙ্গ তৈরি হবে। এর যেহেতু দ্বিস্তরীয়, সেহেতু এই অঙ্গ তৈরি করতে পারে না। অর্থাৎ লেভেল কি বলবো? টিস্যু লেভেল। কলা, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র। তাহলে যে অঙ্গ তৈরি করতে পারে না, তার লেভেলটা কি হবে বলো? টিস্যু লেভেল। যে টিস্যু তৈরি করতে পারে না তাকে বলি সেল লেভেল, যেটা আমরা পড়েছি। কে পড়েছি সেল লেভেল? বলো, পরিফেরা। হয়েছে? ব্যাস, এই ছিল নিডারিয়ার গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। হয়েছে? নিডারিয়ার গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল নিডোব্লাস্ট কোষ, সিলেন্টেরন বা জিভিসি। তারপর আমরা পড়ছি কি? দেহস্তর, বলো, একটোরামেন্ডোরাম, মাঝে জেলির মতো মেসোগ্লিয়া রয়েছে। তারপরে আমরা পড়লাম লার্ভা দশা, প্ল্যানুলা, কোষীয় সংগঠন, টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখা যায়। হয়েছে? এইগুলো গুরুত্বপূর্ণ। আর তোমার অনেক ক্যারেক্টার পাবে, কিন্তু এগুলো হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। হয়েছে? এবার আমরা চলে আসবো যার সম্বন্ধে পড়বো, সেটা হচ্ছে কি? এর প্রাণীগুলোর উদাহরণ পড়বে, একটু বিজ্ঞানসম্মত নামগুলো পড়বে। যে হ্যাঁ, সি অ্যানিমন যার বিজ্ঞানসম্মত মেট্রিডিয়াম এসপি, এরকম জিনিসগুলো পড়বে। হাইড্রা যার বিজ্ঞানসম্মত নাম হাইড্রা এসপি। নর্মালি আরো কিছু আছে, তোমার জেলিফিশ আছে, হ্যাঁ, ওরেলিয়া অরিটা যার বিজ্ঞানসম্মত নাম, এগুলো বইতে আছে। হ্যাঁ, পেনাটুলা যার কমন নাম হচ্ছে সি পেন, এগুলো একটু একটু পড়ে রাখতে হবে, আমরা সেটা দাগিয়ে দেবো। হয়েছে? এরপর আমরা চলে আসছি কি? টিনোফোরা। দেখো, টিনোফোরা, টিনোফোরা যদি আমরা দেখি, সব থেকে ছোট পর্ব আমাদের হচ্ছে টিনোফোরা। বুঝতে? তো টিনোফোরার প্রাণীদেরকে দেখো কার মতো লাগছে, দেখো তো। একটা চ্যাপ্টা, কিছুটা বলের মতো গঠন, পুরো গোল বল না, হালকা চ্যাপ্টা বলের মতো গঠন। এই জন্য আর কিছুটা জেলি জেলি লাইক মনে হয়। এই জন্য এদেরকে কি বলি জানো? কম জেলি বা সি ওয়ালনাট। এদের কমন নাম কম জেলি, কম জেলি বা সি ওয়ালনাট, কম জেলি বা সি ওয়ালনাট এদের কমন নেম। তাহলে টিনোফোরার কমন নেম কি? কম জেলি বা সি ওয়ালনাট। হয়েছে? এবারে আমরা পড়বো কি? আর সব থেকে ছোট পর্ব টোটাল যদি ইনভার্টিব্রেটে দেখো,
এই টিনোফোরা। এবার আসছি আমরা টিনোফোরার যে ক্যারেক্টার গুলো পড়বো। দেহ, আচ্ছা দেহ কি বলবো, দেখতে কেমন দেখো তো, চারটা বলের ন্যায়, চারটা বলের ন্যায় দেহ হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলবো, প্রতিসমতা। প্রতিসমতা, এদের প্রতিসমতা কিভাবে প্রতিসমতা দেখায়, দেখো তোমরা আগে পড়েছো, এটা যেহেতু একটু চারটা বল, যদি গোল বল হতো তাহলে স্ফেরিক্যালি সিমেট্রি দেখাতো, কিন্তু চারটা বল হওয়ার জন্য সর্বাধিক তুমি কি এই অক্ষে কাটতে পারবে, কেন্দ্র অক্ষ ঠিক রেখে, আর এইভাবে কাটতে পারবে। তাহলে সর্বাধিক দুটোর বেশি তলে আমি কাটতে পারবো না, দুটোর বেশি তলে কাটলে সমান দুভাগে ভাগ হবে, কেন্দ্র অক্ষ ঠিক রেখে। তাহলে এদেরকে আমরা কি বলবো, যাদের সর্বাধিক একটা নির্দিষ্ট তলে কাটলে সমান দুভাগে ভাগ হয় তাদের বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। অরীয়ভাবে প্রতিসম কাদের বলি, আর সমদ্বি, আর একটা হচ্ছে তোমার কি, যেটাকে বলি কি দ্বি অরীয়ভাবে প্রতিসম কাকে বলবো, এরা যাতে সর্বাধিক দুটো তলে কাটলে সমান দুভাগে ভাগ হয় তাদের আমরা বলি দ্বি অরীয়ভাবে প্রতিসম। আর যাতে দুইয়ের বেশি তলে হবে তাদের বলি কি অরীয়ভাবে প্রতিসম। আর যারা কি হবে একাধিক তলে কাটলে, মানে দুইয়ের মানে একাধিক তলে কাটলে তারা হবে কি স্ফেরিক্যালি সিমেট্রি হয়েছে, বা 3 বা 4 5 তার বেশি হয়েছে, গেট হয়েছে না হয়নি। তাহলে প্রতিসমতা আমরা বলবো কি দ্বিঅরীয়ভাবে প্রতিসম। এটা একটা ইউনিক প্রতিসমতা, এটা আর কোনো পর্বে আমাদের ইন জেনারেলি দেখা যায় না। সেটা কার দেখা যায়, শুধুমাত্র টিনোফোরা পর্বে দেখা যায় দ্বিঅরীয়ভাবে প্রতিসম বা বাই রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়েছে। আচ্ছা, সেখানে আমরা পড়বো যার সম্বন্ধে, সেটা হচ্ছে কি এদের কমপ্লেট। দেখো কমপ্লেট যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, এদের দেহের দৈর্ঘ্য বরাবর চারটি, এখানে দেখা যাচ্ছে না 3D ছবি, তো পেছনে চারটা আছে, মানে 8টা চিরুনির মতো কি রয়েছে কম্বো প্লেট, যা গমনে সাহায্য করে। এই কম্বো প্লেট গুলো চিরুনির মতো ফিলামেন্ট আছে যেটা কি করে গমনে সাহায্য করে। তাহলে এদের দৈর্ঘ্য বরাবর 8টি চিরুনির মতো কম্বো প্লেট রয়েছে, যা কি করে এদের লোকোমোশন বা গমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর এদের দুটো কোষিকা রয়েছে ইন জেনারেলি, যেখানে কি রয়েছে জানো তো, কলোব্লাস্ট কোষ রয়েছে, যা কি করে আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে কলোব্লাস্ট কোষ, কলোব্লাস্ট সেল, এদের কোষিকাতে কলোব্লাস্ট সেল রয়েছে, যা কিসে সাহায্য করে, এদের আত্মরক্ষায় সাহায্য করে হয়েছে, যাদের কিসে সাহায্য করে বলো, আত্মরক্ষায় সাহায্য করে। তারপর এরপর আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কি পাবো, এর ক্যারেক্টারে গুরুত্বপূর্ণ বলো, এর গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে দেহস্তর যদি দেখি, দেহস্তর দেখলে কি পাবো, এরাও দ্বিস্তরীয়, একটোডাম এন্ডোডামের মাঝখানে কি থাকে, মেসেনকাইম থাকে, কি থাকে মেসেনকাইম থাকে। অনেক বিজ্ঞানী এই মেসেনকাইমকে মেসোডামের সঙ্গে তুলনা করে বলছে এটা ত্রিস্তরীয় প্রাণী, কিন্তু এটা প্রকৃতপক্ষে ত্রিস্তরীয় নয়, এটা দ্বিস্তরীয় হয়েছে, ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে আসবো নেক্সট যেটা, সেটা হচ্ছে কি তোমার অর্গানাইজেশন, সেলুলার অর্গানাইজেশন, বা কোন লেভেলের এরা প্রতিসমতা, মানে কোন লেভেলের অর্গানাইজেশন বা সংগঠন দেখায়। হ্যাঁ, কোষীয় সংগঠন দেখলে, কোষীয় সংগঠন মানে কোষগুলি সংগঠিত হয়ে কত দূর পর্যন্ত গঠন তৈরি করছে, যদি দেখি এটা অবশ্যই হবে কি টিস্যু লেভেল, যারা ত্রিস্তরীয় তারাই হবে মাত্র অর্গান লেভেল, না হলে তার আগে হবে কি এরা হবে টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখায় বুঝছে। এই ছিল টিনোফোরা পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো টিনোফোরা পর্বের প্রাণীগুলো রয়েছে বেরো, হ্যাঁ, প্লিউরোব্রাঙ্কিয়া, এগুলো রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, এটা বৈশিষ্ট্যের মধ্যে ফেলাটা মানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এটা ইউনিক ক্যারেক্টার। আর কোনো ইনভার্টিব্রেট ইন জেনারেলি দেহে আলো তৈরি করতে পারে না, এরা কিন্তু দেহে আলো তৈরি করতে পারে। দেহে লুসিফারেজ বলে একটা এনজাইম আছে, লুসিফারেজ কি থাকে, লুসিফারেজ বলে একটা এনজাইম আছে, যা কি করতে পারে, এই এনজাইমটা থাকার জন্য এরা কি করতে পারে, দেহে আলো তৈরি করতে পারে। এই যে আলো তৈরির যাদের ক্ষমতা রয়েছে তাদের বলি, তাদের এই আলো তৈরিকে বলি বায়োলুমিনেশন, এরা বায়োলুমিনেশন করতে পারে।
এটা টার্মটা একটু লিখে রাখবে, বায়োলুমিনেশন করতে পারে। এদের বায়োলুমিনেশন ক্ষমতা রয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য এরা কি করতে পারে, আলো তৈরি করতে পারে। হয়েছে? লুসিফারেজ বলে একটা এনজাইম রয়েছে, এনজাইমকে কাজে লাগিয়ে এরা কি করতে পারে, আলো তৈরি করতে পারে। যারা আলো তৈরির ঘটনা কি বলছি আমরা, কি বা পদ্ধতি কি বলছি, বায়োলুমিনেশন। আর এরা বায়োলুমিন্যান্ট প্রকৃতির। হয়েছে? এই ছিল আমাদের টিনোফোরার ক্যারেক্টার। হয়েছে? টিনোফোরার ক্যারেক্টারে আমরা দেহ বললাম কি কিরকম দেখতে হয় বলো, এরা চারটা বলের মতো, প্রতিসমতা বললাম কি কি দ্বিঅরীয় হয় প্রতিসম। তারপর বলছি কি দৈর্ঘ্য বরাবর 8টি চিরুনির মতো কম্বো প্লেট রয়েছে যা গমনে সাহায্য করে। তারপর বলছি এদের কলোব্লাস্ট কোষ কর্ষিকাতে রয়েছে যা কিসে সাহায্য করে, যা বলো, যা আত্মরক্ষায় সাহায্য করে। এরপর বলছি কি দেহস্তর একটোডার্ম এন্ডোডার্ম, মাঝে কি রয়েছে, মেসেনকাইম রয়েছে। অনেক বিজ্ঞানী একে মেসোডার্মের সঙ্গে তুলনা করেছে, বলে বলছে এরা ত্রিস্তরীয়, কিন্তু প্রকৃতপক্ষে মেসেনকাইম মেসোডার্মের সঙ্গে তুলনা করা যায় না, বা মেসোডার্ম নয়, তাই এরা দ্বিস্তরীয় প্রাণী। তারপর বলছি কি কোষীয় সংগঠন, এরা টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখায়। হয়েছে? এই টার্মগুলো তো আমরা এখানে আগে পড়ে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ কি না, এগুলো তো আগে পড়েছি আমরা। এরপর আমরা যেটা পড়বো সেটা কি প্ল্যাটিহেলমিনথিস আর নিমাটোহেলমিনথিস। আমরা একটা পার্থক্যের আকারে এই দুটো পর্বকে পড়ে নেব। হ্যাঁ, প্ল্যাটিহেলমিনথিস আর নিমাটোহেলমিনথিস। তোমরা আগে কিছু জিনিস পড়ে রেখেছো, কি জিনিস দেখো, টার্মটাকে ভাঙো তো, টার্মটাকে ভাঙো। আমরা যদি প্রথমে দেখি টার্মিনোলজি বা টার্ম ভাঙি, টার্মটাকে ভাঙলে দেখতে পাবো প্লাটিজ মানে চ্যাপ্টা বা ফ্ল্যাট, আর হেলমিন্থ মানে কি ওয়ার্ম বা কৃমি। তাহলে এরা দেখতে কেমন হবে, চ্যাপ্টা চ্যাপ্টা, হ্যাঁ চ্যাপ্টা, চ্যাপ্টা আকৃতির হবে দেহটা, লম্বা চ্যাপ্টা প্রকৃতির। এবার প্রশ্ন হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে কি নিমাটো মানে গোল বেলন আকার, গোল বেলন আকার মানে বেলুনের মতো না, এই যে বেলনি, গোল বেলন আকার মানে সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে কি বেলন আকার। আর হেলমিন্থ মানে কি কৃমি বা ওয়ার্ম। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এদের দেহ এখানে কি হবে, চারটা ফিতার নেয়, হ্যাঁ, আর এখানে বলবো কি লম্বা বেলন আকার, লম্বা বেলন আকার, লম্বা আকৃতির, আর এটা কি বেলন আকার। তাহলে এখানে দেহ বলবো কি চ্যাপ্টা ফিতার নেয়, আর এখানে কি বলছি লম্বা, দেহটি বেলনাকার। হয়েছে? এটা গেলাম দেহ। এরপরে যেটা পড়বো সেটা দেখো, তোমরা সিলোম পড়েছো, সিলোমে কি পড়েছো আগে পড়ছো, যারা ত্রিস্তরীয় তাদের স্যার সিলোম থাকা উচিত। সিলোম মানে স্যার মেসোডাম দ্বারা আবৃত গহ্বরকে আমরা বলি সিলোম স্যার। এটা যদি একটোডাম হয়, এটা যদি এন্ডোডাম হয়, তাহলে মেসোডাম যদি এটা হয়, এইটা যদি মেসোডাম হয়, তাহলে এই গহ্বরটাকে আমরা বলছি কি সিলোম। হ্যাঁ কি না? তাহলে সিলোম আমরা কাকে বলছি, সিলোম ইজ এ ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডাম, এটা মেসোডাম দ্বারা আবৃত, মেসোডাম দ্বারা আবৃত গহ্বরকে আমরা বলছি সিলোম। যারা ত্রিস্তরীয় তাদের আমরা সিলোম একটু কল্পনা করি, আশা করি যে থাকা উচিত। কিন্তু প্লাটিহেলমিনথিস এমন একটা পর্ব যার কোনো সিলোম নেই, এটা একটা ব্যতিক্রমী পর্ব, ত্রিস্তরীয় হওয়া সত্ত্বেও সিলোম নেই, তাহলে সিলোম অনুপস্থিত। হয়েছে না হয়নি? আর এখানে কি আছে, নিমাটোডার ক্ষেত্রে তোমরা পড়েছো এই যে এই যে মেসোডামটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে কতগুলো টুকরো হয়েছে, টুকরো হয়ে কি করছে এইভাবে এই পাউচ তৈরি করছে, টুকরো গুলো মিলে একটা একটা করে থলি তৈরি করছে। এই মেসোডামটা টুকরো হয়ে কতগুলি থলির ন্যায় গঠন তৈরি করে, যাকে আমরা বলি কি সিউডোসিলোম।
সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর। তাহলে ছদ্ম দেহগহ্বর কার দেখা যায়, কার দেখা যাবে ছদ্ম দেহগহ্বর? সেটা হচ্ছে অবশ্যই নিমাটোডা বা নিমাটোহেলমিনথিসের। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো কি নেক্সটে, যেটা আসবো সেটা হচ্ছে কি এদের একটু মন দিয়ে শোনো। এদের সাধারণত দেখা যায় রেচন অঙ্গ, যদি দেখো রেচন অঙ্গ। এবার অঙ্গ কেন এসছি বুঝতে পেরেছো? কারণ এটা ত্রিস্তরীয় মানে অর্গান লেভেল, তো অঙ্গ তৈরি হয়ে গেছে। এই রেচন অঙ্গ একে বলছি কি ফ্লেম সেল, ফ্লেম সেল বা শিখাকোষ, ফ্লেম কোষ বা শিখাকোষ, এটা হচ্ছে রেচন অঙ্গ। আর এদের রেচন অঙ্গ হচ্ছে একজোড়া পার্শ্বীয় নালী, একজোড়া পার্শ্বীয় নালী বা রেনেড সেল। রেনেড সেল প্রচুর গুরুত্বপূর্ণ, রেনেড সেল বা একজোড়া পার্শ্বীয় নালী হয়েছে। এটা এই বছর এসএসসি তে মনে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়েছিল, হয়েছে। রেনেড সেল বা একজোড়া পার্শ্বীয় নালী, একজোড়া পার্শ্বীয় নালী, 9-10 পড়ছিল মনে হয়, হয়েছে। নেক্সট আমরা চলে আসছি যে লিঙ্গ, লিঙ্গ লিঙ্গ বা সেক্স যদি দেখো কিভাবে, মন দিয়ে শুনবে। তুমি দেখো এই নিমাটোডার আন্ডারে রয়েছে অ্যাসকারিস বা গোল কৃমি আমরা পড়ি, বা ফেসিওলা হেপাটিকা, যেটা আমাদের যে কি করে গোদ রোগ সৃষ্টি করে, ফাইলেরিয়া। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তুমি দেখো যারা এই যে অ্যাসকারিস, দেখো মেল আর ফিমেল আছে, একে চিনবো কি করে স্যার? মেলের ক্ষেত্রে এইটাকে বলছি কি কপুলেটরি স্পাইন, কপুলেটরি স্পাইন বা সঙ্গমঙ্গ, হয়ে যায়। এই স্পাইনটাকে কি করে এরা, এই স্পাইনটাকে ফিমেলের কি করে মানে এর মধ্যে জেনিটাল ট্র্যাকের মধ্যে প্রবেশ করায়, ফলে কি হয় স্পাম গুলো ওর মধ্যে ঢুকে যাবে, এইভাবে এদের মিলন ঘটে। তো প্রশ্ন ভালো করে শোনো, তাহলে লিঙ্গ এরা আর যত প্লাটিহেলমিনথিস আছে, যারা একই দেহের মধ্যে কি হয়, একই দেহের মধ্যে দুটো লিঙ্গ থাকে, অর্থাৎ কি থাকে, শুক্রাশয় ডিম্বাশয় থাকে। প্রশ্ন কি হয়, শুক্রাশয় ধরো এখানে শুক্রাশয় আছে, এখানে ডিম্বাশয় আছে, একসঙ্গে পরিণতি লাভ করলো, ধরো যদি পরিণতি লাভ করে এই শুক্রাণুটা এসে কি হবে, এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, একই প্রাণীর মিলিত হয়ে শুক্রাণু ডিম্বাণু মিলন হলো, মিলন হয়ে এটা ডিম পাড়বে। আচ্ছা, সেই ডিম পারলে তো হ্যাচিং এগ হবে সবগুলো, সেই ডিম থেকে কি হবে, আবার যে কৃমিগুলো তৈরি হবে সেই কৃমিগুলো কি হবে, কথা বলছো, এইভাবে চলে, সেগুলো উভয়লিঙ্গ হবে। অর্থাৎ বলতে চাইছি কি, যত প্লাটিহেলমিনথিস এর মেম্বার আছে সবাই হচ্ছে উভয়লিঙ্গ, বা একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ হার্মাফ্রোডাইট, উভয়লিঙ্গ বা হার্মাফ্রোডাইট, হয়েছে। সব মেম্বার উভয়লিঙ্গ। এটা এসেছিল কবে, 2020 সালে বিএসসি নার্সিং জেন 5 এক্সাম এসেছিল। এমন একটা প্রাণীর নাম বলো যার পর্বে সমস্ত প্রাণী উভয়লিঙ্গ, যেখানে উদাহরণটা ছিল অপশানে যেটা ছিল ফেসিওলা হেপাটিকা, লিভার ফ্লুক বলে অপশান ছিল। লিভার ফ্লুক মানে এইটা ফেসিওলা হেপাটিকা, যাকে লিভার ফ্লুক বলি। এটা কি করে, এটা আমাদের কি হয়, এতে তোমার ভেড়ার ক্ষেত্রে লিভারকে আক্রমণ করে, এমনকি মানুষের লিভারকেও আক্রমণ করতে পারে। হ্যাঁ, লিভার ফ্লুক বলি, লিভারকে আক্রমণ করে বলে, এই জন্য একে বলি ফেসিওলা হেপাটিকা। হেপাটিকা কেন বলি, হেপাটিকা মানে হেপাটিক মানে লিভারকে বোঝাচ্ছে, বুঝছে, লাগবে না এত কিছু। এটার উদাহরণ ছিল, ওইটা অপশান ছিল, আর অন্যগুলো অন্য অপশান ছিল, বুঝছে। একটা উভয়লিঙ্গ প্রাণীর নাম বলো, ওখানে অপশান ছিল ফেসিওলা হেপাটিকা বা লিভার ফ্লুক ছিল অপশান। আচ্ছা, চলে আসি, ক্লিয়ার। আর এটা কি তাহলে, এক লিঙ্গ, হ্যাঁ কি না, এক লিঙ্গ, হ্যাঁ কি না। আচ্ছা, এইবারে নেক্সট প্রশ্ন হবে কি, এখানে নিজেরা বলতে পারবে। দেখো যারা এক লিঙ্গ তাদের কি হবে, এক লিঙ্গ মানে কি সেটা বোঝার চেষ্টা করো, যে একটা দেহে একটা ইউনিট থাকবে, হয় শুক্রাশয় নাহলে ডিম্বাশয়। তাহলে যারা এক লিঙ্গ, তাহলে একটা নির্দিষ্ট বয়সের পর সে কার উপর ডিপেন্ড করবে, ফিমেলের উপর, নাহলে বংশবৃদ্ধি হবে না, হ্যাঁ কি না। তাহলে এই ধরনের নিষেককে আমরা বলছি কি, ইতর নিষেক,
যারা উভয় লিঙ্গ, ঘরে ঘরে দুটো স্ট্রাকচার আছে, তাহলে কি হবে? পরিণতি একসঙ্গে হলে কি হবে? ঘরে ঘরে মিলন হয়ে যাবে, একই দেহে, তাহলে কি হবে? স্বনিষেক। স্বনিষেক, অন্য প্রাণীর প্রয়োজন হচ্ছে না। বোঝা গেছে না? জানি। তাহলে প্রশ্ন হচ্ছে কি, যারা উভয় লিঙ্গ তাদের হবে স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন, আর যারা এক লিঙ্গ মানে নিমাটোডা, সেটা হবে কি বলো? ইতর নিষেক বা ক্রস ফার্টিলাইজেশন। ক্লিয়ার হয়েছে না? হয়নি? এই ছিল প্লাটিহেলমিনথিস নিমাটোহেলমিনথিসের বেসিক পার্থক্য বা আলাদা করে ক্যারেক্টার বলতে পারো। হয়েছে? আরেকবার বলবো, দেখো টার্মিনোলজি থেকে তুমি পাবে এখানে কি হচ্ছে, দেহটা চ্যাপ্টা ফিতার নেয়, ওখানে পাচ্ছ কি দেহটা বলো গোল বেলুন আকার। সিলোম অনুপস্থিত, আমরা এর আগে বলে দিয়েছি, এটাই ছিল সিলোম কি নেই, বদলে সিউডোসিলোম বা ছদ্মদেহ আছে। রেচনাঙ্গ ফ্লেম সেল, এখানে আছে রেনেট সেল বা এক জোড়া পার্সিওনালি। এরপর বলছি কি লিঙ্গ, এটা উভয় লিঙ্গ, এটা এক লিঙ্গ। তারপর উভয় লিঙ্গ মানে স্বনিষেক, এক লিঙ্গ মানে ইতর নিষেক। কিন্তু এখানে আমাদের লার্ভা দশাগুলো পড়ে প্রায়, লার্ভা দশাগুলোর নাম মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? যে প্লাটিহেলমিনথিসের লার্ভা দশাগুলোর নাম কি? দেখো, একটা হচ্ছে সিস্টি সার্কাস, এটা টিনিয়ার লার্ভা দশা, টিনিয়া স্পিড। টিনিয়ার অনেকগুলো লার্ভা দশা আছে, সিস্টি সার্কাস, হেক্সাকান, অঙ্কোস্পিয়ার। টিনিয়ার তিনটা লার্ভা দশা, সিস্টি সার্কাস, হেক্সাকান্থ, অঙ্কোস্ফিয়ার। এগুলো হচ্ছে টিনিয়ার লার্ভা দশা, সিস্টি সার্কাস, হেক্সাকান্থ, অঙ্কোস্ফিয়ার। এরপরে তুমি যদি ফেসিওলা ধরো, এর অনেকগুলা লার্ভা দশা আছে, এত মনে রাখতে হবে না, একটু টুকটাক করে রাখতে পারো। এর লার্ভা দশার নাম মিরাসিডিয়াম, মিরাসিডিয়াম স্পোরোসিস্ট, সার্কেরিয়া, মেটাসার্কেরিয়া, রেডিয়া। এগুলো মনে রাখবে না, এইটা একটু বেশি মনে রাখবে। আচ্ছা, বাকিটা একবার রিডিং করবে। এরপর এই কয়েকটা হচ্ছে ফেসিওলা হেপাটিকাল লার্ভা দশা, আর এই কয়েকটা আছে টিনিয়াল লার্ভা দশা। এবারে নেক্সট আমরা চলে আসি নিমাটোডার লার্ভা দশার নাম। নিমাটোডার যে অ্যাসকারিস লিখেছি না, এর লার্ভা দশার নাম হচ্ছে র‍্যাবডিটিফর্ম, র‍্যাবডিটিফর্ম লার্ভা হয়েছে। আবার তোমরা দেখবে যারা গোদ কৃমি দেহে সে কি করে, লসিকা বাহকে আক্রমণ করে, লসিকা বাহের লসিকা প্রবাহকে অবরুদ্ধ করে, ফলে লসিকা প্রবাহ অবরুদ্ধ হলে এই জায়গাটা ফুলে যায় আর কি। পরে পড়বে 12-এ, এর উচেরিয়া বলে একটা গোল কৃমি আছে, যার লার্ভা দশা হচ্ছে কি মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া। এই দুটো মনে রাখলে হবে, বুঝতে পারছো? আর দরকার নেই। হয়েছে? অ্যাসকারিসের লার্ভা দশার নাম কি? র‍্যাবডিটিফর্ম, আর ফেসিওলা হেপাটিকাল লার্ভা দশার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। হয়েছে? আচ্ছা, এই ছিল প্লাটিহেলমিনথিস আর নিমাটোহেলমিনথিসের ক্যারেক্টার। এরপর আমরা চলে আসবো নেক্সট কি না, অ্যানিলিডা। অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? অ্যানিলিডার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একটু মন দিয়ে শুনবে, যে অ্যানিলিডা শব্দটি হচ্ছে অ্যানুলাস থেকে, কি থেকে? অ্যানুলাস, যার অর্থ হচ্ছে রিং বা আংটি, রিং বা আংটি। এই পর্বের প্রাণীদের দেখো দেহ অসংখ্য রিংয়ের ন্যায় খণ্ডক দ্বারা গঠিত, যা মেটামেরিক ভাবে সজ্জিত। তাহলে দেহ প্রথম পয়েন্ট, দেহ রিংয়ের ন্যায় অসংখ্য খণ্ডক দ্বারা গঠিত, যেগুলি কিভাবে সজ্জিত? মেটামেরিক ভাবে সজ্জিত। এবার প্রশ্ন যে স্যার মেটামেরিক ভাবে সজ্জিত মানে কনসেপ্টটা কি? আপনি মেটামেরিক খণ্ড বলতে কি বোঝাতে চাইছেন? প্রশ্ন হচ্ছে মেটামেরিক খণ্ড মানে তাকেই বলছি যার যে সমস্ত খণ্ডের উৎপত্তি, কাজ,
একই হবে, যাদের উৎপত্তি একই সময় হবে, কাজ একই সময় হবে, তাদেরকে বলছি মেটামেরিক খণ্ড। যে সমস্ত খণ্ডগুলির উৎপত্তি, গঠন এবং কাজ প্রায় একই হবে, গঠন না হলে উৎপত্তি একই সঙ্গে হবে যে সমস্ত খণ্ডের, এবং একই কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাদেরকে আমরা বলি কি মেটামেরিক খণ্ড। প্রশ্ন, তুমি যদি একটা কেঁচোর দেখো, প্রত্যেকটা খণ্ডে সিটা আছে যেটা গমনে সাহায্য করে, প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া আছে, আমরা পড়বো নেফ্রিডিয়া তার রেচন অঙ্গ আর কি, কেঁচো যোগের প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া আছে। প্রত্যেকটা খণ্ড একই, বাচ্চা কেঁচো যখন তৈরি হয় তার এই খণ্ডগুলো থাকে, নতুন করে আর উৎপত্তি ঘটে না। সেই বড় কেঁচো যখন হয় একটু বড় হয়ে যায় কেন, খণ্ডগুলোর মধ্যে গ্যাপ বাড়ে, বোঝা যাচ্ছে না যায়নি? আখের মতো, আখ জঙ্গলে যেমন আখ হয়, যা হওয়ার হয়ে গেছে, শুধু গ্যাপটা বাড়ে, আখ গাছটা লম্বা হচ্ছে উইথ দি হেল্প অফ জিবেরেলিন হরমোন। তো প্রশ্ন নবারই বলছি কি, তাহলে তুমি তো দেখেছো ফিতাকৃমি মতো স্যার চ্যাপ্টার ফিতার মতো, তাহলে তার খণ্ডগুলো কি কি মেটামেরিক খণ্ড বলবো? ফিতাকৃমি আগে পড়েছে, ছবিটা ছিল দেখো, মনে করো আগে ছবিটা, যে সেও তো চ্যাপ্টার ফিতার নেয়, স্যার তার খণ্ড কি কি মেটামেরিক খণ্ড বলবো? না, কখনো বলবো না। কেন বলবো না? তার খণ্ডগুলো কি হয়, পরপর নতুন করে তৈরি হয়, কিছু খণ্ডের পর আবার পরে খণ্ড তৈরি হয়, প্রত্যেকটা খণ্ড একই, তাহলে তাদের উৎপত্তি আলাদা, একই কাজের সঙ্গে প্রত্যেকটা খণ্ড যুক্ত নয়। কোনটা দেখবে ওর খণ্ডগুলোকে প্রোগ্লোটিড বলি, ফিতাকৃমি, হ্যাঁ, কোনটা গ্রাভিড প্রোগ্লোটিড সে ডিম ধারণ করছে, অন্য খণ্ডগুলো ওগুলো ধারণ করে, কথাটা বুঝে আছে তো? বাকি খণ্ডগুলোর প্রত্যেকটা কাজ আলাদা আলাদা আছে। প্রশ্নটা আমরা যেটা বলতে চাইছি কি, যে মেটামেরিক খণ্ড মানে কি, যে সমস্ত খণ্ডগুলোর উৎপত্তি একই, একই কাজের সঙ্গে যুক্ত, হ্যাঁ, তাদেরকে বলছি কি উৎপত্তি, গঠন এবং একই কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বলি মেটামেরিক খণ্ড। এই মেটামেরিক খণ্ডটা দেখা যায় অ্যানিলিডা আর্থ্রোপোডার, ট্রু মেটামেরিক খণ্ড, অ্যানিলিডা আর্থ্রোপোডা। তাহলে স্যার যেটা প্লাটিহেলমিনথ থিসিস যেটা বলছি সেটা কি, তাহলে সেটা হচ্ছে সিউডো মেটামেরিক খণ্ড। একটু নক করে রেখে দাও, সিউডো মেটামেরিক খণ্ড বা ফলস মেটামেরিক খণ্ড, হ্যাঁ, সিউডো মেটামেরিজম বলতে পারো, বা সিউডো মেটামেরিক খণ্ড, যেটা দেখা যাবে কার, সেটা অবশ্যই দেখা যাবে কি আমাদের প্লাটিহেলমিনথ থিসিসের মেম্বার, যেটা ফিতাকৃমি বলেছি, টিনিয়া। আর প্রকৃত মেটামেরিক খণ্ড দেখা যাবে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা। হয়েছে না হয়নি? অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা হয়ে যায়। তাহলে আমরা যেটা বলছিলাম যে এদের দেহে রিংয়ের ন্যায় অসংখ্য খণ্ডক দ্বারা গঠিত, যেগুলি মেটামেরিক ভাবে সজ্জিত হয়েছে। নেক্সট হচ্ছে সেকেন্ডে আমরা বলবো কি, যে এদের গমন অঙ্গ, গমন অঙ্গ একটু মন দিয়ে শোনো। গমন অঙ্গ হচ্ছে কেঁচোর গমন অঙ্গ সিটা, তাহলে একটা গমন অঙ্গ পেয়ে গেলাম সিটা। নেরিস বলে একটা প্রাণী আছে, তার গমন অঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া। জোঁক, জোঁকটার গমন অঙ্গ চোচক। কিভাবে জোঁক চলাচল করে দেখো, একটু লক্ষ্য করো, একটা জোঁক এরকম আছে, এটা সামনের চোষক, পশ্চাৎ চোষকটা বেশি মাসকুলার হয়, বেশি বহুল হয়, পশ্চাৎ চোষক এটা। এ কি করে, সামনের চোষকটা এইভাবে বসালো, কেউ চলে দেখো, পেছনেরটাকে আবার নিয়ে চলে আসবে এইখানে, নিয়ে সামনেটাকে এই বসলো, আবার পেছনেরটাকে নিয়ে চলে আসবে, নিয়ে আবার সামনেটাকে এই বসলো, আবার পেছনটাকে নিয়ে চলে আসবে। তাহলে গমন করছে কার সাহায্যে? সাকার বা চোষকের সাহায্যে। তাহলে যোগ গমন করে কার সাহায্যে? চোষকের সাহায্যে, চোষক বা সাকার হয়েছে। এরপর রেচন অঙ্গ, এটা আমাদের একটু মনে রেখে দিতে হবে, একে বলি নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমাদের ফ্লেম সেল পড়ছি না, কার বলো তো? প্লাটিহেলমিনথ থিসিসের, তার আরেক নাম প্রোটোনেফ্রিডিয়া, তার আরেক নাম কি? প্রোটোনেফ্রিডিয়া হয়েছে। তাহলে কেঁচো যুগের রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এরপর আমরা চলে আসবো, তোমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে পড়েছিলে, সেখানে একটা ক্যারেক্টার বলছিলাম যে ফাঙ্গির কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত, এটাকে ইউনিক ক্যারেক্টার। ওই কাইটিন আমাদের দুটো পর্বের প্রাণীর দেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে বলেছিলাম। কোন পর্ব? অ্যানিলিডা, আর্থ্রোপোডা। হ্যাঁ, এটাও ইউনিক দুটো প্রাণী। এটা দেহাবরণ যদি দেখি, দেহাবরণ দেখলে কাইটিন নির্মিত কিউটিক্যাল দ্বারা গঠিত। এদের দেহাবরণ কি দ্বারা গঠিত বলো? কাইটিন নির্মিত কিউটিক্যাল দ্বারা গঠিত।
তাহলে এদের দেহাবরণ কি দ্বারা গঠিত? কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা গঠিত। আচ্ছা, সিলোমটা একটাই দিয়ে রাখি, আর সবগুলোতে দেব না। এটা প্রথম প্রাণী, প্রথম পর্বের প্রাণী যারা, বা প্রথম পর্ব যার সিলোম রয়েছে। যদি বলে এমন একটি প্রাণীর নাম বলো, ফার্স্ট কোন পর্বে সিলোমের উপস্থিতি লক্ষ্য করা যায়? অবশ্যই হবে অ্যানিলিডা। প্রথম যে পর্বে সিলোমের উপস্থিতি লক্ষ্য করা যায় সেই পর্বের নাম কি হবে? অবশ্যই হবে অ্যানিলিডা। হয়েছে? এরপর আর অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখা, এটা জানি। তোমাদের যদি প্রশ্ন করে একটু মন দিয়ে শুনবে, এটা নয় যে তোমাকে প্রশ্ন করলো প্রথম এমন একটা পর্বের প্রাণীর নাম বলো যার অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন শুরু হয়েছে, অ্যানিলিডা হবে না নিমাটোডা হবে? নিমাটোডা, অবভিয়াসলি নিমাটোডা। কারণ নিমাটোডার একটা তন্ত্র তৈরি হয়ে যায়, তার সিলোম না থাকলেও আমরা জানি যার হিসাব মতো যার সিলোম তৈরি হবে, তন্ত্রগুলো বিভিন্ন তন্ত্র সেই সিলোমের মধ্যে থাকবে। গ্যাপ না থাকলে তন্ত্র কি করে তৈরি হবে? তো প্রশ্ন হচ্ছে কি, নিমাটোডার সিলোম না থাকা সত্ত্বেও একটা তন্ত্র তৈরি হয়ে যায়, পৌষ্টিক তন্ত্র, যে একটা ছিদ্র, মুখছিদ্র যেটা সেটাই পাইপ ছিদ্র হিসেবে কাজ করে, ব্ল্যান্ড স্যাক। বুঝছে? এদের একটা তন্ত্র তৈরি হওয়া মানে সে কি হবে? একটা খুন করলেও খুনি, আর হাজারটা খুন করলেও খুনি, তকমাটা তো বসে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ওই তকমা বসে যাচ্ছে তো, তাহলে প্রশ্ন হচ্ছে কি, অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন প্রথম শুরু হয়েছে কার? সেই নিমাটোডা। তারপর দেখা যায় কার? অ্যানিলিডা। এই ছিল অ্যানিলিডার ক্যারেক্টার, যার মধ্যে আমরা আরেকটা পড়বো লার্ভা দশা। লার্ভা দশাও গুরুত্বপূর্ণ। লার্ভা দশা, এদের লার্ভা দশার নাম কি? ট্রকোফোর বা ভেলিগার। ট্রকোফোর বা ভেলিজার, ট্রকোফোর, ট্রকোফোর বা ভেলিজার লার্ভা দশা দেখা যায়। হয়েছে? লার্ভা দশার নাম কি? ট্রকোফোর বা ভেলিজার লার্ভা দশা দেখা যায়। হয়েছে? এরপর আমরা চলে আসবো কি, উদাহরণগুলো তো পারবে, কেঁচো, জোঁক, নেরিস, আরো পয়েন্ট আছে তোমরা মনে রাখতে পারবে না। অ্যাফ্রোডাইট বলে একটা প্রাণী আছে, যাকে সি মাউস বলি, অ্যাফ্রোডাইট, এগুলো রয়েছে। এরপর আমরা চলে আসবো কি, নেক্সট যার সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে কি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা পড়বো। এখানে দেখো এই দুটো হচ্ছে আর্থ্রোপোডা, একটা প্রজাপতি গেছি আর একটা হচ্ছে ক্র্যাব। তো প্রশ্ন হচ্ছে কি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট হবে কি আর্থ্রয়েডাল মেমব্রেন। এই আর্থ্রোপোডা টার্মটাকে ভাঙলে আর্থ্রোপোডা, আর্থ্রো মানে কি সন্ধিল বা জয়েন্টেড, পোডোস মানে কি ফুট বা উপাঙ্গ। তাহলে প্রশ্ন হচ্ছে কি, এদের যে উপাঙ্গগুলো রয়েছে এই উপাঙ্গগুলোতে কি রয়েছে দেখো, সন্ধিল প্রকৃতির বা জোড়া আছে, দেখো সন্ধিল প্রকৃতির। হ্যাঁ কি না, উপাঙ্গগুলো কি প্রকৃতির? সন্ধিল প্রকৃতির। তাহলে প্রশ্ন হচ্ছে কি, এদের তাহলে প্রথম পয়েন্ট সন্ধিল উপাঙ্গ, সন্ধিল উপাঙ্গ। এদের দেহে বহিস্থ সন্ধিল উপাঙ্গ থাকে, বহিস্থ সন্ধিল উপাঙ্গ থাকে। যদি সন্ধিল উপাঙ্গ থাকে বলে, অনেক বই দিয়েছে এদের দেহে সন্ধিল উপাঙ্গ থাকে, দেখো আমাদেরও তো জোড়া আছে কয়েকটা, বোঝা যায়। এই তো, এই তো জোড়া আছে, বোঝা যায়, সব বোঝা যায়নি কিন্তু কিছু তো বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি আর্থ্রোপোডা না? এই তো জোড়া আছে। তাহলে প্রশ্ন, বাইরে থেকে বোঝা যাবে, আমাদের সবগুলো বোঝা যায় না, জোড়া আছে, কিছু বোঝা যেতে পারে। তাহলে এদের সন্ধিল উপাঙ্গ বর্তমান, বহিষ্ঠ সন্ধিল উপাঙ্গ বর্তমান, অর্থাৎ সন্ধিল উপাঙ্গ গুলো বাইরে থেকে বোঝা যাবে। কিসের জন্য বোঝা যায়? আমাদের সবগুলো বোঝা যায় না, ওদের কেন বোঝা যায়? ওদের একটা পর্দা আছে, তার নাম আর্থ্রয়েডাল মেমব্রেন। এই মেমব্রেনটা থাকার জন্য, স্বচ্ছ প্রকৃতির হওয়ার জন্য এদের বোঝা যায়। তাহলে সেকেন্ড পয়েন্ট হবে কি আর্থ্রয়েডাল মেমব্রেন। আর্থ্রয়েডাল পর্দা, এদের কি রয়েছে? আর্থ্রয়েডাল মেমব্রেন বা আর্থ্রয়েডাল পর্দা থাকে, যা কি করে এদের কিসে সাহায্য করে? যার জন্য এদের সন্ধিল উপাঙ্গগুলোকে বাইরে থেকে স্পষ্টভাবে বোঝা যায়। বুঝে?
এটা একটা ইউনিক ক্যারেক্টার। আর্থ্রোপোডা ছাড়া আর কারোর আর্থ্রোডাল মেমব্রেন থাকবে না, বা সন্ধিলুপাঙ্গ থাকবে, বহিস্থ সন্ধিলুপাঙ্গ থাকবে না। হয়েছে? এবারে আমরা পড়বো কি, তারপরে আমরা পড়বো এদের শ্বাস অঙ্গ। এদের শ্বাস অঙ্গ যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, কি পাবে বলো তো? শ্বাস অঙ্গ, সমস্ত পতঙ্গের শ্বাস অঙ্গ ট্রাকিয়া। পতঙ্গ মানে আমাদের সব থেকে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। যত পর্ব আছে ইনভার্টিব্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিব্রেট কেও যদি তুমি দেখো, সব থেকে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, মানে এর মেম্বার সব থেকে বেশি। হয়েছে? যত পর্ব আছে, যার যেই পর্বের মেম্বার সব থেকে বেশি, সে হচ্ছে কি আর্থ্রোপোডা। শ্বাস অঙ্গ পতঙ্গদের কি হবে? ট্রাকিয়া। চিংড়ির ক্ষেত্রে কি হবে? সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি, একে অ্যান্টেনারি গ্ল্যান্ড বলা যায়। অ্যান্টেনারি গ্ল্যান্ড মানে জানতো, সবুজ গ্রন্থিটা যেটা অ্যান্টেনার সঙ্গে যুক্ত আছে, চিংড়ি যে অ্যান্টেনা দুটো বেরিয়ে থাকে না, তার সঙ্গে গ্রন্থিটা যুক্ত থাকে, এই জন্য কি অ্যান্টেনারি গ্ল্যান্ড বলা যায়। তাহলে পতঙ্গের ট্রাকিয়া, চিংড়ির সবুজ গ্রন্থি, মাকড়সা কক্সাল গ্রন্থি। হয়েছে? এইগুলো হচ্ছে এদের কি শ্বাসঙ্গ। হয়েছে? পতঙ্গের ট্রাকিয়া, সমস্ত পতঙ্গের ট্রাকিয়া, হ্যাঁ, আর চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড বা অ্যান্টেনারি গ্ল্যান্ড, আর মাকড়সার কি কক্সাল গ্রন্থি। এবার চলে আসবো আমরা রেচন অঙ্গ। রেচন অঙ্গ, রেচন অঙ্গ কি? রেচন অঙ্গ হচ্ছে, এদের রেচন অঙ্গ হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে সমস্ত পতঙ্গের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা, এটা কার? সমস্ত পতঙ্গের। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি দেখা যায় তোমার, আচ্ছা সমস্ত পতঙ্গের যদি দেখো রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, চিংড়ির ক্ষেত্রে কি রেচন অঙ্গ দিয়েছে? হ্যাঁ, রেচন অঙ্গ দিয়েছে, সরি। চিংড়ির ক্ষেত্রে, চিংড়ির ক্ষেত্রে কি হবে? সবুজ গ্রন্থি বা অ্যান্টেনারি গ্ল্যান্ড। আগে একটু ভুল হয়ে গেছে আমাদের শ্বাসঙ্গটা। চিংড়ির ক্ষেত্রে বলছি কি সবুজ গ্রন্থি, এই অবধি পড়ে রাখবে। আর শ্বাসঙ্গ কয়েকটা যোগ হবে আমাদের। মাকড়সার কি বলেছে? কক্সাল গ্রন্থি, এটাও কি রেচন অঙ্গ। মাকড়সার রেচন অঙ্গ হচ্ছে কি মাকড়সা কক্সাল গ্রন্থি। হয়েছে? কক্সাল গ্রন্থি, আগেরটা একটু মিস্টেক হয়ে গেছিল। এছাড়াও রয়েছে কি আরো রেচন অঙ্গ কিছু রয়েছে, সরি শ্বাস অঙ্গ কিছু রয়েছে। তুমি যখন দেখতে পাবে যারা কাঁকড়া বিছা, তাদের হচ্ছে বই ফুসফুস বা বুক লাং। কাঁকড়া বিছা বুক লাং, বুক লাং দেখা যায়, মানে লাংটা বইয়ের পাতার মতো সাজানো আছে। আবার যদি তুমি দেখো যারা এই যে কার্সিনোকর্পাস বা তুমি ওই যে রাজ কাঁকড়া, এর যদি দেখো আর রাজ কাঁকড়ার দেখলে কি পাবে? বুক গিল, বুক গিল। আমি পরে তোমাদের ছবিতে দেখিয়ে দেবো কিভাবে গিলগুলো বইয়ের পাতার মতো সাজানো আছে। হয়েছে? এছাড়াও রয়েছে কি বহিঃকঙ্কাল, বহি
কঙ্কাল, এদের বহিঃকঙ্কাল কি বলো? কাইটিন নির্মিত কিউটিক্যাল দ্বারা গঠিত। হয়েছে? কাইটিন নির্মিত কিউটিক্যাল দ্বারা গঠিত। আর লার্ভা দশা সাইপ্রিস, জইয়া, মেগালোপা, এগুলো হচ্ছে এদের লার্ভা দশা। সাইপ্রিস, জইয়া, মেগালোপা এদের লার্ভা দশা। আর তো এমনি জানো এরা কি হয় বলতো? এরা সিলোম যুক্ত ত্রিস্তরীয় প্রাণী। এগুলো বেকার বলা, এরপরে যা হবে তো সেই সেম ক্যাসেট বাজানো হবে। তাহলে কি হচ্ছে? এরা যে সিলোম যুক্ত ত্রিস্তরীয় প্রাণী, যাদের কি দেখা যায়? অর্গানিক সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখা যায়। যাদের অর্গানাইজেশনটা কি? অর্গানিক সিস্টেম লেভেল। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায়, সব থেকে সংখ্যাটা বেশি, এদের ক্লাস বা সাব ক্লাস বা সব থেকে বেশি থাকে এরা। যদি বলে আর্থ্রোপোডার মধ্যে কোন ক্লাসটা সব থেকে বেশি সংখ্যায় রয়েছে, সে হবে ইনসেক্টা বা পতঙ্গশ্রেণী, যার সংখ্যা ক্লাসের মধ্যে হাইস্ট। সব থেকে বড় ক্লাস হচ্ছে ইনসেক্টা, সব থেকে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই পর্যন্ত আমাদের ছিল। থ্যাংক ইউ।